দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে চাই বর্তমান পরিস্থিতিতে যে এক ধরনের বিরোধ দেখা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপি এবং জামাত পরস্পর বিরোধী স্লোগানও দিচ্ছে। সেখান থেকে আলোচনা শুরু করব এবং সব মিলিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে, সেটার গন্তব্য কি, ভবিষ্যৎকে কি অপেক্ষা করছে সে নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু সাইদ খান, তিনি সম্পাদক আমাদের সময়। আছেন শামা ওবায়দ, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আছেন ডক্টর মির্জা গালিব, তিনি সহকারী অধ্যাপক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর গালিব, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপির ছাত্র দলের বেশ বড় সমাবেশ ছিল এবং সেখান থেকে স্পষ্টতই জামাত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে এবং জামাত এবং এনসিপিকেও আবার ব্র্যাকেটবন্দি করা হচ্ছে একটা স্লোগানের মাধ্যমে। এই যে বাংলাদেশে বিভিন্ন সময়ে ট্যাগের রাজনীতি বা ব্র্যাকেটবন্দি, বিএনপি জামাত দীর্ঘদিন একটা ব্র্যাকেটবন্দি ট্যাগের ব্যাপার ছিল আওয়ামী লীগের সময়। এই রাজনীতির ভবিষ্যৎটাকে এবং আজকের দিনের এই যে পাল্টাপাল্টি স্লোগান, এটা কি রাজনৈতিক এক পরিবেশে স্বাভাবিক বলে মনে করেন, নাকি এটা আসলে এক ধরনের শত্রুতা বা দ্বন্দ্বের প্রকাশ? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা সহ আলোচক আছেন এবং দর্শক যারা আজকের অনুষ্ঠান শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আজকে আমরা এটা মূলত শুধু আজকে না, আমার বোধ হয় যে গত কয়েকদিন মিটফোর্টে যে ঘটনাটা হলো, সেই ঘটনার রিয়াকশন আমরা প্রথমে দেখলাম যে বিএনপির অ্যাগেনস্টে বিভিন্ন ক্যাম্পাসে মিছিল হয়েছে এবং তার একটা রিয়াকশন আজকে বিএনপি যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোর মধ্যে হলো, এবং খুব সুস্পষ্টভাবে বিএনপি, জামাত, এনসিপি এবং চরমোনাইকে আপনার বিভিন্ন রাজনৈতিক রেটরিক, স্লোগান এগুলো ব্যবহার করতেছে। তো আমি এই পুরো জিনিসটাকে প্রথমে যেটা বলবো সেটা হলো, দেখেন রাজনীতিতে এগুলো সবসময় থাকে। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের সমালোচনা করবে, খুব কঠোর সমালোচনা করবে, বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করবে, তারা পাল্টা আক্রমণ করবে। এটা এক ধরনের স্পোর্টিং মানসিকতা রাজনীতিতে, এবং আমরা অনেক দিন কিন্তু এটা দেখি নাই, তাই না? আমি আওয়ামী লীগের সময় আমরা যে ফ্যাসিস্ট শাসনের মধ্যে গেছি, সেখানে কিন্তু আমরা এরকম দেখছি যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার মনে আছে বোধহয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট কোনো একটা অনলাইন প্রোগ্রাম পরিচালনা করছে, তাকে 1 বছর আপনার কোনো একটা মামলা দিয়ে জেলে রাখছে। তো সেই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে রাজনৈতিক দলগুলো এখন আলাপ আলোচনা করতেছে, কথাবার্তা বলতে পারতেছে, একজন আরেকজনকে কিছুটা গালাগালি চাইলেও করতে পারতেছে। তো এই যে স্বাধীনতা, এটা একটা স্ফিয়ার তৈরি হয়েছে, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই। আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা ভালো জিনিস। আমাদের কয়েকটা চেক পয়েন্টের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে সমস্ত রেটরিক রাজনৈতিকভাবে এক দল আর এক দলের এগেনস্ট ইউজ করতেছে, সেখানে যেন ভায়োলেন্স ইনসাইট করার কিছু না থাকে, একজনকে ট্যাগ করে তার নাগরিক অধিকার হরণের জায়গাতে যেন আমি মার্জিনালাইজড করে না ফেলি, এইরকম কোনো প্রক্রিয়া যেন তৈরি না হয়। আরেকটা জিনিস আমাদেরকে রাখতে হবে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি খুব হাই টোন ইউজ করে একজন আরেকজনের ব্যাপারে, তাহলে মানে ধীরে ধীরে পোলারাইজেশনটা বাড়ে। এই পোলারাইজেশনটা যেন একটা মিনিমাম লেভেলের বিয়ন্ডে না যায়, গেলে আপনার অনৈক্যের জায়গাটা তৈরি হবে। তো সেই জায়গাটা আমাদেরকে চেক করতে হবে। আদারওয়াইজ আমি খুব এনজয় করতেছি। আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পর রাজনৈতিক দলগুলো রাস্তায় দাঁড়াইতেছে, স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে, একজন আরেকজনের ব্যাপারে কথা বলতেছে। দ্যাটস পার্ট ইজ ভেরি ফাইন। এখানে আমি আর যদি একটু সময় থাকে আমি আর দুইটা জিনিস এখানে শুধু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গত জুলাইয়ে রাজাকার শব্দটা, সেই ট্যাগিং একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। এখানে আবার রাজাকার শব্দের ব্যবহার বিএনপির তরফ থেকে, ছাত্র দলের তরফ থেকে করা হচ্ছে জামাতকে কেন্দ্র করে। সেটাকে এই মুহূর্তে, সেটার ব্যবহারকে আপনি কিভাবে দেখেন? এখানে আমি একটা জিনিস মূল্যায়ন করব, সেটা হলো যে দুইটা জিনিস এখানে আমরা এর আগে অনেকগুলো জায়গায় দেখলাম যে বিএনপির মাঠ পর্যায়ে শৃঙ্খলা এবং কন্ট্রোল নাই বলে আমাদের কাছে মনে হচ্ছে। একটা প্রমাণ হলো বিভিন্ন অভিযোগে বিএনপি নিজেই প্রচুর লোকের বহিষ্কার করছে। আমরা পত্রপত্রিকায় প্রচুর চাঁদাবাজির খবর দেখেছি, এবং মিটফোর্টের ঘটনায় খুব স্পষ্টভাবে আমরা সন্ত্রাস এবং পার্টিকে ব্যবহার করতে দেখেছি। বিএনপি অবশ্য এই পুরো ঘটনাকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে এক্স্যাক্টলি। তো আমি এখানেই আসতেছি। তো এই ঘটনার যে রিয়াকশন, বিএনপি হচ্ছে প্রথমে কিছুটা অ্যাকনলেজ করছে। আপনি যদি ইমিডিয়েটলি দেখেন, তারা কয়েকজনকে বহিষ্কার করছে। আজকে আমি জনাব মির্জা আব্বাসের একটা বক্তব্য দেখলাম, উনি ডিনাই করছে যে ঘটনার সাথে তার দলের কেউ সংশ্লিষ্টই না। তো ওইখান থেকে তারা কিছুটা ইউটার্ন নিচ্ছে।
তো এই রিডিংটাকে আমি রাইট বলে মনে করি না। এই রিডিংটাকে আমি মনে করতেছি বিএনপি একটা ডিনায়ালের মধ্যে থাকার চেষ্টা করতেছে। আপা হয়তো তার নিজের পার্সপেক্টিভ বলবেন, কিন্তু আমি আমার পার্সপেক্টিভ আমি যেভাবে দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি প্রথমত এটা ডিনায়াল করতে চাইতেছে। সে মনে করতেছে যে এটা পুরোটাই একটা রাজনৈতিক ষড়যন্ত্র তার অপোনেন্টের। এটার মধ্যে সে সাধারণ ছাত্রদের, যেই তরুণরা জুলাইয়ে বিপ্লব করছে, তাদের যে একটা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যে এইটাকে একটা রাজনীতিতে মাসল পাওয়ারের ব্যবহার দেখা যাচ্ছে, এটা বিএনপি মনে করতেছে না। আমি মনে করি এটা রং রিডিং। দ্য সেইম ওয়েতে আপনি দেখেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা ওয়েপন হিসাবে ব্যবহার করছে। যেই ওয়েপন ব্যবহার করে সে প্রথমে জামাতকে মার্জিনালাইজড করছে, তারপরে বিএনপিকেও মার্জিনালাইজ করছে। যেটা আপনি বললেন যে বিএনপি জামাত ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করছে একটা লম্বা সময়। জিয়াউর রহমান সঠিক মুক্তিযোদ্ধা না, উনি পাকিস্তানের চট ছিলেন, এরকম কথাবার্তা আওয়ামী লীগ বলছে। এবং রাজাকার শব্দটাকে তারা যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতের এগেনস্টে ব্যবহার করছে তা না, বিএনপির এগেনস্টে ব্যবহার করছে তা না, বরং যে কোনো নাগরিক যখন আওয়ামী লীগের বিরোধিতা করছে তাকে অপ্রেস করতে গিয়ে রাজাকার হিসাবে ট্যাগিং করছে। তো আজকে ওই একই শব্দ যখন বিএনপি তার প্রতিপক্ষকে ব্যবহার করতেছে, এটা খুব চিন্তা করে ব্যবহার করতেছে আমার কাছে তা মনে হচ্ছে না। যেহেতু জামাত এখন তার অপোনেন্ট, খুব ইজিলি তাকে ঘায়াল করার জন্য বলা যায়, এ কারণে সে কুইকলি পিক করতেছে। কিন্তু এই পিক করার মধ্যে তার দুইটা জিনিস, একটা হচ্ছে যে তার ওন প্রবলেমের ডিনায়াল, এবং সেকেন্ড হলো যে প্রচলিত রাজনীতিতে যে উইপনগুলো আছে সে সেগুলোই ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান না নিয়ে কি জামাত সেই রাস্তাটা এখনো খোলা রেখে দিচ্ছে না? অবভিয়াসলি মুক্তিযুদ্ধকে জামাতের খুব ক্লিয়ারলি অ্যাড্রেস করা উচিত, এবং আমি মনে করি যে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে গত 15-16 বছর যেভাবে জামাতকে অপ্রেস করা হয়েছে, এবং বাংলাদেশের সমাজে মুক্তিযুদ্ধ নিয়ে একটা খোলামেলা একাডেমিক আলোচনার পরিবেশ আমরা কখনোই দেই নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জামাতকে একটা গণতান্ত্রিক টাইম দিতে হবে। যে আমরা যদি জামাতকে অ্যাকিউজ করতে চাই যে কেন জামাত এটা করলো না, সেটার জন্য একটা টাইম দিতে হবে, একটা স্পেস দিতে হবে। ধরেন আমি বললাম আগামী ফিউ ইয়ার্স। কিন্তু এই সময়ের মধ্যে জামাতের দায়িত্ব হলো যে ৭১কে অ্যাড্রেস করা, ৭১-এর ব্যাপারে যে সমস্ত কনফিউশন, তাদের দলের ব্যাপারে যে সমস্ত অভিযোগ আছে, সেগুলোকে খুব ক্লিয়ারলি জনগণের কাছে অ্যাড্রেস করা। এটা জামাতের দিক থেকে দায়িত্ব। জামাত যদি এটা পালন না করে তাহলে সে এই উইক জোনটাকে ওপেন রাখলো তার শত্রুর জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে হাসিনা সরকার 15-16 বছরে মুক্তিযুদ্ধকে যেভাবে ওয়েপন হিসাবে ব্যবহার করেছে, তার এগেনস্টে আমার বোধহয় আজকেই সেই দিন, বোধহয় গতকালকে বা আজকে, যেদিন হচ্ছে আপনার ছাত্ররা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিছে। তো এই স্লোগানের মানে কি? এই স্লোগানের মধ্যে কি সে কি বলতেছে যে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছি? না, সেটা বলতেছে না। সে কি বলতেছে যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি মেইন স্ট্রিম পজিশনের বাইরে গিয়ে অন্য কিছু সাবস্ক্রাইব করতেছি? সেটাও বলতেছে না। সে শুধু বলতেছে যে আমি দেখছি যে তুমি মুক্তিযুদ্ধ ব্যবহার করে আমার সিভিল লিবার্টির স্পেসকে তুমি অপ্রেস করছো, আমি সেই অপারেশনকে রিজেক্ট করতেছি, এই কারণে সেই কথা বলছে। তো সেই একই রাজাকার তারপরের অংশটা কে বলেছে স্বৈরাচার। এক্স্যাক্টলি। তো এই স্লোগানটাকে যখন আপনি আনকন্ডিশনালি এবং আনচেকড আবার শত্রু মানে নিজের পলিটিক্যাল অপোনেন্টের এগেনস্টে ব্যবহার করেন, তখন আপনি ক্রিটিক্যাল থাকতেছেন না গত 16 বছর আমরা কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। শামাবাদ, আপনার কাছে আসতে চাই। এই যে রাজনীতিতে দ্বন্দ্ব, প্রতিপক্ষকে ট্যাগিং এবং দলের বিরুদ্ধে অভিযোগ আসলেই তার মধ্যে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। এই মিটফোর্ড হাসপাতালে সোহাগের হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে যে বিএনপির দুরকম অবস্থানের কথা একটু আগে ডক্টর গালিব বলছিলেন, সেটার ব্যাপারে বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে, এবং দল হিসেবে যে ধরনের অভিযোগ একের পর এক এসেছে বিএনপির বিরুদ্ধে, আপনারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তারপরেও সেটা থেমে না থেকে নতুন নতুন অভিযোগ যখন আসে, তখন আসলে দল হিসেবে আপনাদের কর্মীদের উপর আপনাদের নিয়ন্ত্রণটা কতটুকু রয়েছে, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, ভাই যেভাবে বললেন যে উনি পরিবেশটা বেশ এনজয় করছেন, তো ফ্যাসিবাদ পরবর্তী যে জায়গাটায়, মানে ফ্যাসিবাদের পতনের পরে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকতে চাচ্ছিলাম, দুর্ভাগ্যবশত এদেশের নাগরিক হিসেবে আমি মনে করি ওই জায়গা থেকে আমরা সরে আসতেছি। আমি অতটা এনজয় করছি না, একটা রাজনৈতিক কর্মী হিসেবে বা নাগরিক হিসেবে আমি অতটা এনজয় করছি না। এই কারণ আমরা অবশ্যই সমালোচনা, শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করা যায় নাই, এবং সমালোচনা সে নিতে পারতো না দেখেই তো এত অত্যাচার অনাচার সে করেছে। কোনো কথা বলার অধিকার ছিল না, কোনো কিছুই ছিল না।
ডেমনস্ট্রেশন করতে পারতো না, যারা এখন অনেক গালাগালিও করতে পারছে, তারা আর রাস্তায় নামতে পারতো না। তো সেই জায়গা থেকে অবশ্যই রাজনীতিতে সমালোচনা থাকবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, ক্রিটিসিজমও থাকবে, এবং সেটাই যে কোনো একটা গণতান্ত্রিক পরিবেশে সেটাই বাঞ্ছনীয়। কিন্তু আমরা যখন দেখি যে কোনো একটি মানে পরিকল্পিতভাবে কোনো একটি দলকে টার্গেট করা হচ্ছে, বা বিএনপিকে এখানে টার্গেট করা হচ্ছে, বিএনপি প্রধানকে টার্গেট করা হচ্ছে, এবং রাজনৈতিক সব শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে, যদি আপনি ভিডিওগুলো দেখেন, ভিডিও ক্লিপগুলো দেখেন, রিলসগুলো দেখেন, দেখবেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে বাজে কথা বলানো হচ্ছে, সামাজিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলানো হচ্ছে। সেটা যখন আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, যখন আমরা জেন জি একটা বিরাট জেনারেশনের কথা বলি, আমি প্রশ্নটা রাখতেই চাই যে যারা এগুলো করেছে গত 2-3 দিনে, তারা কি এই জেনারেশন কি এই ভাষাগুলো সাপোর্ট করে? আপনি একটা দলকে সমালোচনা করতে পারেন, দলের কর্মকাণ্ডকে সমালোচনা করতে পারেন, দলের নেতাদেরকেও সমালোচনা করতে পারেন, কিন্তু যে ভাষায়, কি ভাষায় আপনি করবেন সেটার তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। আমরা কি হাসিনা যেভাবে সংসদে কথা বলতেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে, এটা কেন আপনি কোন একটা নির্দিষ্ট দলের সাথে এটাকে যুক্ত করতে চাচ্ছেন? না, এটা তো বিএনপি বিরুদ্ধেই বলছে, এবং আমরা তো দেখছি কারা বলছে। এটা কারণ যারা বলছে তাদের সকলের ভাষা মিলে যাচ্ছে। জামাতে ইসলামী, এনসিপি, তারা একই ভাষায় কথা বলতেছে। এখন আপনি দেখেন কুমিল্লার মুরাদনগরে এর মধ্যে 3টা মার্ডার হয়েছে, 3টা হত্যাকাণ্ড, নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে, মসজিদে ইমামকে হত্যা করা হয়েছে, তারপরে আপনার খুলনায় যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, যে আপনি, এবং হত্যা করেছে আবার রগও কেটেছে। যেই কারণেই হোক, আবার এই যে লাস্টে এই ঘটনাটা ঘটলো, মিটফোর্ডে যে নৃশংস হত্যাকাণ্ড, আপনার 9 জুলাই হত্যাটা হয়েছে, 11 জুলাই এটা সারা বাংলাদেশ জানতে পেরেছে। কেন? এখানে কিছু প্রশ্ন জাগে না আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, বা আপনার সাংবাদিকতা আপনারা যারা করেন, আপনাদের মাঝেও তো আর এই প্রশ্নটা থাকা উচিত যে কেন 9 তারিখে ঘটনা আমরা 11 তারিখে জানলাম, এবং এই প্রশ্নগুলো, কারণ এগুলো আমার, এবং সে ঠিক কিছু নির্দিষ্ট জায়গা থেকে বা পেজ থেকে এগুলো আগেই কন্টেন্টগুলো রেডি করা ছিল, এবং একই সময়ে কন্টেন্টগুলো ছাড়া হয়েছে, এবং একই সাথে সাথে রাস্তায়ও কিছু গোষ্ঠী নেমে গেলেন, হ্যাঁ, কিছু দললোক নেমে গেলেন, এবং অশ্লীল ভাষায় বিএনপির নেতাদেরকে গালাগালি শুরু করলেন। তো বিএনপি তো এখন ক্ষমতায় নাই। হাসিনার সময় যখন হত্যা হতো তখন আমরা বলতাম যে সরকারের দোষ, পুলিশের দোষ, র্যাবের দোষ নাকি। এখন বিএনপি তো ক্ষমতায় নাই, প্রশাসনও বিএনপি চালাচ্ছে না। এখন তাহলে আমাদের বলা উচিত যে, বা যারাই বলছে তাদের বলা উচিত যে প্রশাসন কেন এটা দেখে নাই? 2 দিন কেন একটা লোক মার্ডার হলো, 2 দিন পরে কেন আমরা জানলাম? একটু দূরেই প্রশাসনের লোকজন ছিল, তারা কেন জানলো না? কেন একটা ভিডিও খুব ঠান্ডা মাথায় পুরা ঘটনাটাকে ভিডিও করা হলো, কেউ কিছু বললো না? এই প্রশ্নগুলো কি মানুষের মনে জাগে না? এবং মিটফোর্ডের আগে যে ঘটনাগুলোর কথা আমি বললাম, যে মার্ডারগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তো এরা এত উচ্চস্বরে কথা বলে নাই। তাহলে এটার পেছনে কারা আছে বলে মনে হয়? যেভাবে আপনি বলছেন যে ভিডিওগুলো ছড়ানো হচ্ছে, এটার পেছনে কারা আছে সেটা তদন্ত করা উচিত। এবং প্রধান উপদেষ্টাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, প্রধান উপদেষ্টা আছে, ওনাদের দায়িত্ব নিয়ে এটা বের করা উচিত। যেমন বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আমরা উপযুক্ত লোকজন নিয়ে আমরা একটা টিম করে আমরা তদন্ত, আমাদের পক্ষ থেকে আমরা যখনই বাংলাদেশে কখনো কোনো ঘটনা ঘটেছে, রামুর ঘটনা, যে কোনো ঘটনা ঘটেছে, প্রত্যেক ঘটনায় কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদের দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করেছি। তো সুতরাং আমরা এটাও করব। মানে প্রশ্ন হচ্ছে, আপনারা তো বহিষ্কার করেছেন আপনাদের কর্মীদের, কিন্তু এর পরেও তো একের পর এক ঘটনা ঘটে চলেছে। সেক্ষেত্রে কি আপনাদের কর্মীদের উপর দলের নিয়ন্ত্রণটা শিথিল হয়ে এসেছে? না, মোটেই না। দলের দেখেন, এই ঘটনা ঘটার মানে 1 ঘন্টার মধ্যে বহিষ্কার করা হয়েছে। ঘটনা কি ঘটেছে, কিভাবে ঘটেছে, এটা পরিষ্কার জানার আগেই কিন্তু বহিষ্কার করা হয়েছে। তো ডে 1 থেকেই কিন্তু একেবারে 0 টলারেন্সে আছে বিএনপি।
এখন যখন কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কারা ভিতরে ঢুকছে, কারা এখানে এখানে আওয়ামী লীগ আছে বা অন্য কোনো দল আছে নাকি, সেগুলো ভেবে দেখার ব্যাপার আছে। এখন সবই যে এখন তো লীগের নাম নেওয়া যাচ্ছে না বাংলাদেশে, সবাই এখন আবার দল হয়ে গেছে। হয় কেউ জামাত করে, কেউ কি বলে বিএনপি করে। এখন আওয়ামী লীগ এখন ব্যানিশ হয়ে গেছে, কিন্তু আসলে তো আওয়ামী লীগ ব্যানিশ হয় নাই, আওয়ামী লীগ আছে। এখন সেই বাস্তবতাটাও আমাদের দেখতে হবে। আজকে দেখলাম যে নাহিদ কোথাও বক্তৃতা দিচ্ছে যে এখানে কি বিএনপি হচ্ছে সন্ত্রাসে আর চাঁদাবাজির দল, আমরা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছি। তা আমি সারা দেশের কথা বাদ দিই, আমার অঞ্চলে যদি আমি দেখি, ওরা যখন ওখানে কমিটি করতে গেছে এনসিপি, সবই তো আওয়ামী লীগের লোক ভাই। তো ওরা আওয়ামী লীগকে একদিক দিয়ে ব্যান্ড করার জন্য আন্দোলন করছে, আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে, এখন আওয়ামী লীগের লোকজন দেশে এনসিপি কমিটি করতেছে। তা এখন আপনার রাজনীতির ভিতরেও তো রাজনীতি থাকে, তা এখন সেটা আপনার বাস্তবতা দেখতে হবে। এবং এটা খুবই পরিষ্কার যে মিটফোর্ডের এই নৃশংস ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু এই ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা উচিত, এবং করলে দেখা যাবে যে এখানে হয়তো আওয়ামী লীগের প্রশাসনের ভিতরে যে আওয়ামী লীগের দোসররা আছে, তারা এটার সাথে ইনভলভড, বিএনপিকে টার্গেট করেছে। কারণ এখন তো আমাদের দেশের রাজনৈতিক ক্লাইমেটে কাউকে না কাউকে টার্গেট করতে হবে। তো বিএনপি এখন সবচেয়ে বড় দল, বিএনপিকে টার্গেট করতে হবে, বিএনপির নেতাকে টার্গেট করতে হবে। ধন্যবাদ। জনাব আবু সাঈদ খান, আপনার কাছে আসতে চাই। এই যে বিএনপির তরফ থেকে একদিকে তাদের কর্মীদের বহিষ্কার, এর পাশাপাশি আবার এই পুরো ঘটনাকে একটা ষড়যন্ত্র হিসেবে তারা অভিযোগ করছেন, যেভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এবং মূল ঘটনার সাথে পরবর্তী ছড়িয়ে যাওয়ার মধ্যে যে সময়ের তফাৎ, সেটাকে তারা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন। আপনি কিভাবে দেখেন এই পুরো ঘটনা এবং এই যে ষড়যন্ত্রের অভিযোগ সেটাকে? প্রথমত হচ্ছে, বাংলাদেশে তো কেউ ভুল স্বীকার করে না, আর অপরাধ তো স্বীকার করেই না, এবং অপরাধ স্বীকার করার জন্য সময়ের দরকার নাই। যেমন উনি বলেছেন যে জামাতকে একটি স্পেস দিতে হবে, সময় দিতে হবে। তো একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে রাজনীতি করতে হলে তো তাকে ভুল স্বীকার করে আসতে হবে। তো এই ব্যাপারটা আমাদেরকে এইভাবে দেখা উচিত। আরেকটা হচ্ছে যে আজকে বিএনপি তৃণমূলে কিছু অঘটন ঘটাচ্ছে এবং ঘটছে, বিএনপি তৃণমূলে কর্মীরা করছে। তো এর আগে তো এখানে বিএনপি ধন্যবাদের পাত্র এই জন্য যে তারা চোখ বুজে থাকেনি, তাদেরকে বহিষ্কার করছে, শাস্তিও দিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের পলিটিক্সে এটা একটা ইতিবাচক দিক হিসাবে আমি দেখি। তো এই ঘটনাকেও তারা, যে মিটফোর্ডের ঘটনাও তারা কয়েকজনকে বহিষ্কার করেছে। হ্যাঁ, তারপরের জায়গাটা আমার মনে হয় রাজনীতি একটু ঘোলাটে হয়ে গেল। এই ব্যাপারটা আমার মনে হয় সতর্ক থাকা উচিত। কেন ঘোলাটে হলো? ঘোলাটে হলো এই যে পারস্পরিক কথা ছোড়াছুড়ির মধ্য দিয়ে তো পরিবেশটা, যেমন ধরুন যে বিএনপির তৃণমূলে যে ঘটনাগুলো ঘটলো, তো হ্যাঁ, তৃণমূলের কর্মীরা তো নিশ্চয়ই দায়ী, যারা ঘটিয়েছে তারা তো নিশ্চয়ই দায়ী। কিন্তু এইটা সঙ্গে যখন অন্য পার্টির কিছু নেতা তারা কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করার মধ্য দিয়ে, তো বিএনপি আবার একটা জায়গায় গেল, যেটা হয়তো আমার কাছে মনে হয় যে বিএনপি একটু ধৈর্য ধরতে পারতো, যে আমরা স্বীকার করেছি, কিন্তু ঘটনাটাকে অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই, অপরাধী। এবং তৃণমূলে যারা ঘটিয়েছে তারা তো নিশ্চয়ই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ঘটায়নি, তারা অপরাধী। অতএব বিএনপি তাদেরকে ডিজোন করার যে সিদ্ধান্ত, এখানেই থাকা উচিত, এর বাইরে বিতর্কে আমার মনে হয় জড়ানোটা ঠিক না। কিন্তু তারা যে বলছেন যে এই পুরো ব্যাপারটিকে আসলে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে এবং ক্ষেত্রবিশেষে রাষ্ট্রযন্ত্রের দিকেও তারা ইঙ্গিত করছেন, সেটার পেছনে কি যুক্তি দেখেন আপনি কোনো? দুটো জিনিস, একটা হচ্ছে যে ধরুন এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য বিএনপি কিংবা যে দলই ঘটুক, সেই দলের তো একটা দায় আছে, সরকারের একটা দায় আছে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ রাখতে পারছে না। তো এইটা তো একটা দায় আছে, আর দলেরও দায় আছে। জামাত ঘটালে জামাতের দায় আছে, বিএনপি ঘটলে দায় আছে। এর মানে এই নয় যে কেন্দ্রীয় নেতৃত্বর দায়টা হচ্ছে কি তার নৈতিক দায়, যে সে তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিংবা তৃণমূলে কন্ট্রোল করতে পারছে না। এখানে একটা বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে এখানে যে লড়াইগুলো ছিল, যেমন হাসিনার 15 বছর, শেখ হাসিনার 15 বছরে যে লড়াইটা ছিল, তো সেই লড়াইয়ের মধ্যে দিয়ে কোনো দল, যে বাস্তবতা ছিল, কোনো দল তার গণতন্ত্র চর্চার সুযোগ পায়নি,
কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেকে দাঁড়ানোর সুযোগ পায়নি। এবং শেখ হাসিনার 15 বছরের সব দলই তারা লড়াইয়ের মাঠে ছিল, এবং তারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে দল গোছানো, সাজানো, গণতন্ত্র চর্চা করা, এই সুযোগটা খুবই কম ছিল। কেউ যে করে নেই তা না। তা আমার কাছে মনে হয়, আমি আগেও বলেছি দু এক জায়গায়, যে বিএনপির সামনে চ্যালেঞ্জ বিএনপি, অন্য কোনো দল না। কেন, বিএনপি এখন এককভাবে বড় দল, অতএব বিএনপিকে একটা শৃঙ্খলার মধ্যে, একটা নিয়মের মধ্যে নিয়ে আসাটা দরকার, এবং এইটাই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় করণীয় হবে। আর দলের তৃণমূলে কিংবা দলের ভিতর যখন দল বড় হয়ে যায়, তখন বিভিন্ন রকম দলের ছাতার নিচে বিভিন্ন রকম অপশক্তি দানা বাঁধে। তো ক্ষমতায় যাওয়ার পরে তো এটা দানা বাঁধেই, ক্ষমতা যাওয়ার পরে সব সরকারের ছাতার নিচে চলে যায়, আর ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকলে তার ছাতার নিচেও সব চলে আসে, কিংবা বিভ্রান্ত হয়, কিংবা কর্মীদের মধ্যে এক ধরনের ব্যাপরা মনোভাব তৈরি হয়। এই ক্ষেত্রে দলটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসাটা খুবই দরকার। কেননা আজকের বাস্তবতা একটা রাজনৈতিক ভ্যাকুয়াম আছে, যে এখানে আওয়ামী লীগ পড়ে নেই, এখানে রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নেই। যখন প্রতিদ্বন্দ্বী থাকে না, তখন এই ধরনের প্রবণতাটা আরও বেশি হয়, যখন ভারসাম্য থাকে না। তো রাজনীতি খানিকটা ভারসাম্য হয়ে পড়েছে। অতএব সেই ক্ষেত্রে বিএনপির ইতিবাচক ভূমিকা নেওয়া দরকার, যে ভূমিকাটা আমার মনে হয় বিএনপি নিয়ে আসছিল। বিভিন্ন জায়গাতে তৃণমূলের কর্মীদেরকে বহিষ্কার করা, শাস্তি দেওয়া ইত্যাদি, সারা দেশে বোধহয় কয়েকশো, আমার ধারণা আর কি, যেভাবে পত্রপত্রিকায় দেখেছি, কয়েকশো কর্মীকে তারা বহিষ্কার করেছে এবং শাস্তি দিয়েছে। আমার মনে হয় এই জায়গাটাই তাদের থাকা উচিত, আর এই জায়গা থেকেই তাদের দলকে মানে সংশোধন করাটাই বিএনপির জন্য জরুরি বলে আমি আমার জায়গা থেকে মনে করি। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু তিনি বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। এই একটি ঘটনার সাথে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের কথা অনেকদিন ধরেই বিএনপি বলে, তার কোনো যোগাযোগ খুঁজে পান আপনি? নির্বাচন বানচাল কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ঘটনা থাকতে পারে বাংলাদেশের পলিটিক্সে, কিন্তু মিটফোর্ডের ঘটনার সঙ্গে আমি তার কোনো যোগসূত্র খুঁজে পাই না। ফিরে আসবো ডক্টর মির্জা গালিব আপনার কাছে। এখন পর্যন্ত আলোচনায় অনেকগুলো বিষয় রয়েছে, সংস্কার নিয়ে বিস্তর আলোচনা চলছে, উচ্চকক্ষ কি হবে না হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন না হবেন, এই নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে নানান রকম। জামাত এবং বিএনপির স্পষ্টতই উচ্চকক্ষ নিয়ে একেবারে ভিন্ন অবস্থান রয়েছে। নির্বাচনের আগে এই ভিন্ন মতগুলো থেকে মোটামুটি একটা ঐক্যমত্যে আসার সম্ভাবনা কতটুকু দেখেন, কিভাবে সেটা হতে পারে, এবং যে ঐক্যমত্য আসছে সেটা জুলাই সনদের কথা তো বলাই হচ্ছে, কিন্তু এর যে প্রতিফলন নির্বাচনের পরেও থাকবে সেটা আসলে কিভাবে নিশ্চিত করা যায়? ঐক্যমত্য কমিশন নিয়ে একটা জিনিস বোধহয় আমাদের মানে খুব পজিটিভলি বলা উচিত, সেটা হলো যে আমি যে জিনিসটা খুবই অসাধারণ মনে হয় যে আলোচনাটা একসাথে শেষ হয়ে যাচ্ছে না, ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, তাই না? আপনি প্রথম দিন যখন আলোচনা হলো, ইভেন 70 অনুচ্ছেদের ব্যাপারেও সবাই অ্যাগ্রি করে নাই। আপনার প্রধানমন্ত্রী পরপর 2 টার্মের বেশি থাকবে কিনা এটা নিয়েও বিএনপি অ্যাগ্রি করে নাই। কিন্তু আমরা তারপর দেখলাম যে ওকে, আলোচনা একদিনে শেষ হলো না, তারা আবার আসলো, পাল্টা আলোচনা হলো, পাল্টা প্রস্তাব হলো। তো এর মধ্য দিয়ে যে একটা আর্ট অফ নেগোসিয়েশন চলতেছে, আমি মনে করি এটা বাংলাদেশে আমরা অনেক দিন দেখি নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দিন দেখি নাই। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস, এটা খুবই অসাধারণ একটা জিনিস। এবং সংস্কার প্রস্তাবের অনেকগুলো বড় বড় জিনিস আছে, তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জিনিস আমরা দেখলাম সবাই অ্যাগ্রি করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে, অ্যাগ্রি করছে। আজকে অথবা গতকালকে বোধহয় যে আপনার প্রধান বিচারপতি সিনিয়র মোস্ট 1 বা 2 থেকে দেওয়া হবে, সেটার ব্যাপারেও কিন্তু অ্যাগ্রি করছে। সবসময় যে সিনিয়রিটির বেসিসে দেওয়া ভালো এটা এরকম না, কিন্তু আমাদের দেশে যেহেতু আপনার প্রচুর বায়াসড সিলেকশন হয়, এটাই হয়তো বেস্ট প্রসেস। তো এই অ্যাগ্রিমেন্টটাকে আমি খুব বড় ধরনের অ্যাগ্রিমেন্ট এবং অগ্রগতি বলে মনে করি। এখন যে জায়গাটা আলাপ আলোচনা হইতেছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আপনার কিভাবে হবে, বিএনপি একটা প্রস্তাব দিচ্ছে। তো ওই প্রস্তাবের মধ্যে যদি আপনি দেখেন বিরোধী দলকে ইনক্লুড করা, তারা সেটাও বলছে, যদিও প্রস্তাবের প্রথম অপশনটা একটু আমার কাছে ক্লিয়ার না, যে রাষ্ট্রপতি আপনার যারা সরকারি দল এবং বিরোধী দল দুজনের সাথে আলোচনা করে নিয়োগ দিবে, কিন্তু সে কি বাধ্য থাকবে তাদের পরামর্শ মানতে, নাকি যা শুধু আলোচনা করে নিজের মতো করে নিয়োগ দিবে, এটা ল্যাঙ্গুয়েজে ক্লিয়ার না, ওইখানে আমাদের আলাপ আলোচনা করতে হবে। কিন্তু ওই প্রস্তাবের মধ্যে পরের অপশনে তারা বলছে যে বিরোধী দলের নেতাও থাকতে পারে। এটা একটা কমপ্লিটলি নতুন ফিলসফি। আমাদের এর আগের যে কনস্টিটিউশন ছিল, যে প্র্যাকটিস ছিল, সেখানে আপনি বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার প্রধানই করবেন, এটা ছিলই না কোনোদিন।
তা এটাকে আমি খুব অসাধারণ অগ্রগতি বলে মনে করি। যেই কিন্তু জায়গাটা সেখানে একটা প্রশ্ন থাকে, যদি জাতীয় পার্টির মতন গৃহপালিত বিরোধী দল থাকে তাহলে আসলে এটার কোনো অর্থ থাকবে কি? না, ট্রু, কিন্তু ধরেন যে এটাকে তো আমরা ওইভাবে সলভ করতে পারবো না। এটা আমাদের গণতন্ত্র ফাংশনের মধ্যে দিয়ে যাইতে হবে। একসময় আপনি দেখবেন যে গৃহপালিত বিরোধী দল তখনই হয় যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন থাকে না। আপনি 91, 96, 2001-এ তো কোনো গৃহপালিত বিরোধী দল ছিল না। এটা আসছে আমরা যখন দেখছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল এবং তারপর আপনার নির্বাচন যখন ম্যানিপুলেট করলো, অনলি দেন আপনি গৃহপালিত বিরোধী দল পাইছেন। তো ওই জায়গায় না গেলে আমি মনে করি এটা ফাংশন করবে। একটা জায়গায় গিয়ে ডেডলক হইতে পারে, সেটা হলো সংসদের উচ্চকক্ষ। কিভাবে করব? উচ্চকক্ষের ব্যাপারে কিন্তু অ্যাগ্রি, বিএনপি তার 31 দফা কর্মসূচিতেও আপনার উচ্চকক্ষের কথা বলছে। কিন্তু উচ্চকক্ষে আপনি কিভাবে মনোনয়ন দিবেন, লোকেরা নির্বাচিত হইব নাকি আপনি মনোনয়ন দিবেন, মনোনয়ন দিলে পরে এটা কিভাবে দিবেন, নিম্নকক্ষের রেশিও অনুপাতে দিবেন নাকি আপনি আলাদাভাবে দিবেন, এটা নিয়ে সবশেষ আলাপ তো আলোচনা সরাসরি নির্বাচনে 76টি আসনের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে। তো আমার বোধ হয় যে উচ্চকক্ষটা একটা খুব ভাইটাল জিনিস। আমার কাছে মনে হয় এই জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে পারে, তাহলে আমি মনে করি যে ঐকমত্য কমিশনের যেই আলাপ আলোচনা, এটা একটা সফলতার দিকে যাবে। এবং এখানে আমি খুব স্ট্রংলি এমফেসাইজ করব যে বিএনপির এখনকার যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি চেঞ্জ হয়েছে কিনা জানি না, প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং ছিল যে উচ্চকক্ষে আপনি মনোনয়ন দিবেন নিম্নকক্ষের পার্সেন্টেজ অনুযায়ী। এই প্রস্তাবটা একটা ডিফারেন্ট ফিলসফি থেকে আসছে যে আমি কিছু টেকনোক্র্যাট লোককে সংসদীয় প্রসেসের মধ্যে অ্যাকোমোডেট করি, কিন্তু তাতে উচ্চকক্ষ আপনাকে নতুন করে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স দেবে না, কারণ আপনি নিম্নকক্ষে যে মেজরিটি সেই উচ্চকক্ষে মেজরিটি হবে। আমাদের উচ্চকক্ষটা প্রয়োজন একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এটা তখনই এনশিওর হবে যদি উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষের কম্পোজিশন থেকে আলাদা হয়। তাহলে হয় আপনাকে উচ্চকক্ষে আলাদা নির্বাচন দিতে হবে অথবা পিআরে যেতে হবে। আপনি যদি পিআরে যান তাহলে নিম্নকক্ষের সিট এবং উচ্চকক্ষের সিট সেম থাকবে না, তখন আপনি একটা ডিফারেন্ট কম্পোজিশন পাবেন। অথবা আলাদা ইলেকশন দিতে হবে যাতে করে জনগণ ডিসাইড করতে পারে, ওকে আমি নিম্নকক্ষে একজনকে মেজরিটি দেবো, উচ্চকক্ষে আরেকজনকে মেজরিটি দেবো, যার ফলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। তাই মনে করি যে উচ্চকক্ষটা আমাদের এখন নাগরিক আলাপ আলোচনা এবং কনসেন্ট্রেশনের জায়গা হওয়া উচিত। এখানে আমার প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা ছিল যে এই যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে, নির্বাচনের পরে এর প্রতিফলন থাকবে, সেটা কিভাবে আসলে নিশ্চিত করা যায়? যদি আমরা নিশ্চিত করতে পারি যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র কন্টিনিউ হবে, তাহলে আমি মনে করি কোনো রাজনৈতিক দলই আপনার আগে কমিটমেন্ট দিয়ে পরে এটাকে ভায়োলেট করবে এরকম জায়গায় তারা যাবে না, কারণ তারা জনমতের ভয় করবে। দ্য অনলি ওয়ে তারা এটা থেকে ডিপার্চার করবে যদি তারা ইলেকশন ম্যানিপুলেট করতে পারে, এবং এটা যদি নিশ্চিত হয়। এইটা না হইলে পরে আগে যে কমিটমেন্টটা দিবে, আমি মনে করি যে এখন জনসচেতনতা এবং আমাদের কালেকটিভ পলিটিক্যাল কনসাসনেস এমন একটা জায়গায় গেছে যে রাজনৈতিক দলকে তারা জবাবদিহিতা করতে পারবে যে এটা তো আপনার কমিটমেন্ট ছিল, এটা তো আপনার আলাপ আলোচনা ছিল, এটা তো আপনার 31 দফা কর্মসূচির মধ্যে ছিল, এটা তো আপনার নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো ছিলেন তার মধ্যে ছিল, এখন আপনি কেন করতেছেন কিনা। এই জবাবদিহিতাটা নেওয়ার মতো একটা পলিটিক্যাল কনসাসনেস আমি মনে করি জনগণের মধ্যে হয়েছে, এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট ফল করছে, তারপরে আমরা শুরু করতেছি। আমি মনে করি সকল রাজনৈতিক দলের একটা ডিফারেন্ট সেন্সিটিভিটি থাকবে এই কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে। সেটার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির তো একটা পরিবর্তনের কথা অনেকদিন থেকে বলা হচ্ছে, তার দৃশ্যত সরকারের তরফ থেকে সেটার উদ্যোগ নেওয়া হয়তো সমীচীন নয়, কিন্তু এই যে কথা নিয়ে আমরা অনুষ্ঠানের শুরুর অংশে কথা বলছিলাম, চাঁদাবাজি থেকে শুরু করে পেশিশক্তি, সন্ত্রাস, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপায়টা আসলে কি এখানে? এটার দুইটা উপায় আমি মনে করি। একটা হলো গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি যেতে হবে, তাহলে এটার একটা ডেভেলপমেন্ট হবে ডে বাই ডে। কারণ হচ্ছে আপনি সাধারণত আগের গণতন্ত্র 91 থেকে যে গণতন্ত্র, সেখানে আমরা দেখছি আপনি একটা নির্বাচিত হলেন, পরের ইলেকশন আপনি হারতেছেন। তো কোনো একটা সময় রাজনৈতিক দল চিন্তা করবে আমার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে আমি পরের ইলেকশন হারবো এবং জনগণ আমাকে ভোট দিবে না, সো আই নিড টু বি কেয়ারফুল। তো গণতন্ত্র যদি চলতে থাকে অনগোয়িং আনইন্টারাপ্টেড, তাহলে এটা হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হলো এখানে দলগুলোর আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সংস্কার প্রয়োজন। যেটা আপা বলতেছিলেন যে এটা ট্রু যে লীগ তো এখন নাই, সে নানান দলের মধ্যে যাইতেছে। এই কথার মধ্যে আবার একটা নেগেটিভ দিক আছে। আমি ধরে নিতেছি যে শুধু লীগের লোকেরাই সন্ত্রাসী, এর বাইরে কেউ সন্ত্রাস করে না, কিন্তু সমাজে নানান শ্রেণীর লোকের মধ্যে আপনি সন্ত্রাস, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দেখবেন। এরা পলিটিক্যাল পার্টিতে যায়, যারা বড় পার্টি সেখানে বেশি পরিমাণ লোক যাবে, এটাই স্বাভাবিক। বিএনপি কেন ডিসপ্রপোর্শনেটলি আপনার এটার শিকার হইতেছে, কারণ হচ্ছে আওয়ামী লীগ ফল করার পরে বিএনপি হচ্ছে আপনি প্রিজুমলি আমরা বড় পার্টি বলে মনে করতেছি, সবাই মনে করতেছে, যে কারণে তারা বিএনপিতে যাইতেছে। এখন এটাকে আপনি কন্ট্রোল মেকানিজম যদি আপনার না থাকে তাহলে তো আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন না। এর আগে আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু প্রায় যখন কোনো কিছু ঘটতো উনি বলতেন যে এরা হাইব্রিড আওয়ামী লীগ,
এরা বাইরে থেকে আসছে, এরা এরা আমার লোক না। এটা একটা মিনিংলেস কথা। কেন মিনিংলেস কথা? বাইরের লোক আসলে আপনি নেন কেন? সে যদি বাইরের বসে অন্যায় করে তখন আপনি বলতে পারেন বাইরের লোক, কিন্তু সে আপনার দলের হওয়ার পরে যদি অন্যায় করে তাহলে তো কোশ্চেনটা আপনার, যে হাইব্রিডকে আপনি পার্টিতে আসতে দিচ্ছেন কেন? তা আমার বলতে যে বিএনপিও এখন এক্স্যাক্টলি এটা ফেস করতেছে। জামাত আরও বড় পার্টি হলে, আরও পপুলারিটির মধ্যে গেলে তারাও এটা ফেস করবে। জামাত এখন মনে করতেছে যে বিএনপি যেটা ফেস করতেছে আমার এটা ফেস করতে হবে না। দ্যাটস নট ট্রু। আপনি যে কোনো বড় পার্টি বাংলাদেশে এই জিনিসটা আপনার ফেস করবে। তো এখন দলের দিক থেকে প্রশ্ন হলো যে একটা লোক আমার পার্টি করতে আসছে, আমি তার ব্যাকগ্রাউন্ড দেখতেছি কিনা। সে যদি কনভিক্টেড ক্রিমিনাল হয় আমি নিব না, সে যদি কনভিক্টেড চাঁদাবাজ হয় আমি নিব না, অথবা আমি তাকে নিলাম, নেওয়ার পর সে প্রথম অফেন্স করলো, আমি তাকে পার্মানেন্টলি বহিষ্কার করতেছি কিনা, আমার সে প্রসেস আছে কিনা যে আমি তাকে আর কখনোই নিব না। এই কোয়ালিটি কন্ট্রোলটা যদি দলের মধ্যে না থাকে এবং দলের আভ্যন্তরীণ নেতৃত্ব আপনার ইলেক্টেড হইতেছে কিনা পার্টির মধ্যে, এটাও একটা বড় জিনিস। আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এই কালচার নাই। তার আয় ব্যয়ের হিসাব অডিট হইতেছে কিনা। তো এই স্বচ্ছতাগুলো যদি আমরা দলের অভ্যন্তরে তৈরি করতে পারি তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে। সমাবাদ আপনার কাছে আসতে চাই, এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই বলছিলেন যে আপনারা চান আপনাদের দলের মধ্যে ভালো ইমেজের মানুষ আসুন, ভালো মানুষ আসুন, কিন্তু যেখানে আমাদের নির্বাচনী ব্যবস্থায় এখন পর্যন্ত বিস্তর টাকার বিনিয়োগ, সেখানে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করার প্রচুর বিষয় থাকে, এই যে রাজনীতিতে এই প্রয়োজনগুলো যতদিন থাকবে ততদিন কি আদৌ এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যারা ভালো মানুষ কিন্তু অত অর্থবিত্ত নেই বা পেশি শক্তি নেই তাদের জন্য রাজনীতির পথ সুগম হবে? আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম। এখন রাজনীতিবিদরাও বুঝতে পারছে, রাজনৈতিক দলগুলোও বুঝতে পারছে যে পুরাতন রাজনীতি আর চলবে না এখন। এখন অফকোর্স আমাদের দেশে এতদিন টু পার্টি সিস্টেমে চলে, অনেক দল আছে বাট বড় দাগে টু পার্টি সিস্টেমে চলে আসছে। এখন সেই ক্ষেত্রে অবশ্যই ধানের শীষ, নৌকা, আপনার লাঙল, দাঁড়িপাল্লা, এগুলো মার্কা তো থাকবেই পার্টির। বাট যখন স্ক্রিনিং করা দলগুলো স্ক্রিনিং করা শুরু করবে ইন্টারনালি, উনি যেটা বললেন কন্ট্রোল মেকানিজম, আমরা কীভাবে কন্ট্রোল মেকানিজম, আমরা একটা বিএনপি কিন্তু এই যে আমরা যে সদস্য নবায়ন করছি বিভিন্ন সারা দেশে, বা আমাদের যাতে প্রথমে 5ই আগস্ট পরে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে কোনো নতুন লোককে নেওয়া যাবে না দলে। এটা একটা পলিসিগত সিদ্ধান্ত ছিল, এখনো সেই সিদ্ধান্ত বলবৎ আছে, যাতে এই কন্ট্রোলটা যাতে আমরা রাখতে পারি, যাতে কোনো বহিরাগত এসে দলের ভিতরে ঢুকে কোনো উল্টাপাল্টা করতে না পারে। তো এখন এমন আমরা কিন্তু এটা বিএনপি কিন্তু এটা করছে, বিএনপি যেটা করছে না তার চেষ্টা করছে। সদস্য আহ্বান তো করা হচ্ছে বিভিন্ন সদস্য আহ্বান করার মধ্যে আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি। ইভেন নিজে যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠা, যারা নিজের দলের লোকও যারা ছিল না প্রথমে, যারা ডেডিকেটেড, যারা কষ্ট করেছে, যারা মানে এই জেল খেটেছে, যারা আহত হয়েছে, যার যে নিহত পরিবার যারা, তাদেরকে আমরা আগে মূল্যায়ন করব। ইভেন পদ দেওয়ার ক্ষেত্রে আমি তো সাংগঠনিক সম্পাদক, আমরা কাউন্সিল করেই উঠি। আমাদের প্রত্যেকটা উপজেলায় এখন কাউন্সিল হচ্ছে, জেলা কাউন্সিল হচ্ছে, যেগুলো আমরা আগে করতে পারিনি। আমাদের সম্মেলনের মাধ্যমে কিন্তু নেতা নির্বাচিত হচ্ছে এবং সেটা একেবারেই আমরা মানে উপর থেকে নির্দেশনা দেওয়া আছে, সেইভাবেই কিন্তু হচ্ছে। কিন্তু ইভেন নেতা এবং কারা ক্যান্ডিডেট হতে পারবে তাদের, সেটার মধ্যেও আমরা একটা ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দিচ্ছি। যারা দলের সাথে লেগেছিল, যারা দলের আন্দোলনের সংগ্রামে ছিল, তারাই প্রাধান্য পাবে। হ্যাঁ, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু আছে। তো সুতরাং বিএনপি অনেকভাবেই এই কন্ট্রোল করার চেষ্টা করছে এবং বহু মানে মেজরিটি কেসেসে আমরা সফলও হচ্ছি। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে এই পলিটিক্যাল যেই সিস্টেম আমাদের চালু আছে, যে এটার পরিবর্তন ওভারনাইট তো হবে না, এটা পরিবর্তন হতে সময় লাগবে। কিন্তু আমরা যদি মানে ওই যে সংস্কার যে আপনি ওনার সাথে সংস্কার নিয়ে কথা বলছিলেন, এটা ভালো দিক। এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, কমিশনগুলো আলাপ করছে, ইটস এ গুড থিং। এখান থেকেই ভালো কিছু বের হয়ে আসবে। আর যদি একমত না হতে পারে সেটা নিয়ে জনগণের কাছে যাক, লেট দ্য পিপল ডিসাইড যে আপনার ইশতেহার তারা গ্রহণ করছে কি করছে না। হ্যাঁ, আর একটা টাইম আসবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্কা তো আছে বাট ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট হবে।
ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট হবে তখন পলিটিক্যাল পার্টিগুলাও বাছাই করে ক্যান্ডিডেট দিবে যে ক্যান্ডিডেটদের জনগণের গ্রহণযোগ্যতা থাকবে বা পিপল একটা সময় তো আওয়ামী লীগের মধ্যে এই ব্যাপারটা ছিল যে যেই নৌকা প্রতীক পাবেন তিনি পাশ করে আসবেন নির্বাচন থেকে। বিএনপি এখন বড় দল এবং স্বাভাবিকভাবে শক্তির বিচারে অন্যান্য দলের থেকে অনেক এগিয়ে। এই যে আত্মবিশ্বাস সেটা কি এখন বিএনপির মধ্যে কাজ করছে না যে আগামী নির্বাচনে যিনি ধানের শীষ নিয়ে যাবেন তিনি জয়ী হয়ে আসবেন? এখানে আত্মবিশ্বাসের ব্যাপার না ভাই, ব্যাপারটা হচ্ছে দেখেন আপনারা বিএনপি বড় দল তো বিএনপিকে গালি দেওয়া সহজ, কিন্তু ওই ছোট দলগুলোও যে মানে অকাজ করে না তা তো না, অকাজ তারাও করছে। এনসিপি আলারা বৈষম্য আলারাও চাঁদাবাজি করছে। আমার প্রশ্নটা সেখানে না, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যদি নির্বাচনের ব্যাপারে এতটা আত্মবিশ্বাস থাকে সেক্ষেত্রে আসলে বিএনপি দল হিসেবে ভালো প্রার্থী দেওয়ার প্রয়োজন মনে করবে কিনা? অবশ্যই না ভালো প্রার্থী তো, বিকজ আমরা গুণগত পরিবর্তন তো চাই। আমরা দল দেখেন আমরা যখন 31 দফা দিয়েছি, 31 দফা দিয়ে আমরা বসে নাই। এই 31 দফা কিন্তু আমরা পরিবর্তনের জন্য দিয়েছি, একটা চেঞ্জ, কোয়ালিটেটিভ চেঞ্জ আনার জন্য দিয়েছি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে চেঞ্জ চাই আমরা কনস্টিটিউশনে এমন একটা পরিবর্তন চাই যাতে আমরা আর ফ্যাসিবাদ না দেখতে হয়। এটা কিন্তু আরও যখন শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী অবস্থায় ছিল তখন সেই অবস্থায় আমরা এই সংস্কারগুলো প্রস্তাব দিয়েছি। সুতরাং এই 31 দফা দিয়ে কিন্তু আমরা ঘরে ঘরে যাচ্ছি 31 দফা নিয়ে। সো বিএনপি মিনস ইট, বিএনপি যদি কখনো জনগণের ভোটে আসে বিএনপি কিন্তু এই কাজগুলো করবে, এবং সেই কারণেই বিএনপি কিন্তু অফকোর্স একদিকে যেমন কনফিডেন্স আছে, লেভেল আছে যে জনগণ আমাদের সাথে থাকবে, আমাদের ভালো কাজগুলো দেখবে, একই সাথে বিএনপি ভালো ক্যান্ডিডেট দেওয়ারও কিন্তু একটা আমাদের মধ্যে এই জিনিসটা আমি পলিসি মেকারদের মধ্যেও দেখি, এবং আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মধ্যে ওইটা জিনিসটা আছে যে না আমাদের আগামী দিনে আমরা যদি বিগত 30 বছর 40 বছর যা হয়েছে এটা যদি পুনরাবৃত্তি আগামী নতুন বাংলাদেশে আমরা করতে চাই, সেটা হলে সেই পলিটিক্স এই নিউ জেনারেশন মেনে নেবে না। যে কারণে আমি প্রথমেই আপনাকে বলেছিলাম এই গালাগালি, এই অকথ্য ভাষায় মানুষকে কন্ডেম করা, এগুলো কিন্তু নতুন প্রজন্ম পছন্দ করে না। এটা আজকাল যারা রাস্তায় নামতেছে সেটা তাদের বুঝতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ অফকোর্স আমরা এই গুণগত পরিবর্তনটা দরকার। আরেকটা যেটা আমি বলতে চাই, আগের ইয়েটা থেকে দেখেন আপনি 5ই অগস্ট পরবর্তী এই 1 বছর তো হয়ে গেল না, অলমোস্ট 1 বছর হয়ে গেল, সেখানে আপনি দেখেন জনাব তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য, উনি কি কাউকে খাটো করে কখনো কোনো বক্তব্য দিয়েছেন? ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবারই উনি জনগণের সামনে এসছেন ওনার বক্তব্য নিয়ে, উনি কিন্তু প্রতিহিংসা পরিহার করতে বলেছেন, সবাইকে একসাথে কাজ করতে বলেছেন। এনসিপি যখন গঠিত হয়েছে বিএনপি এনসিপিকে স্বাগত জানিয়েছে, বিকজ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। ইটস এ গুড থিং যে ছাত্ররা নতুন দল করেছে, আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু ওই জায়গাটায় তো রাজনীতিটাকে নিতে হবে। আমরা 5ই অগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার দিন পুরো দেশটা যে জায়গায় ছিল ওই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে ওই ঐক্যটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কমিশনে সংস্কার মানে আমাদের দ্বিমত এই কয়টা যে একমত হয়েছে এটা দিয়ে তো আমি অবাক হয়ে যাই। এতগুলা দল এতগুলা মত, এটা তো একমত হওয়াটাই তো মুশকিল। তাও তো অনেক ছাড় দিয়ে কিন্তু সবাই এক জায়গায় আসতে চাচ্ছে, এবং আমি মনে করি যে এটা সম্ভব যদি সবারই একটু সদিচ্ছা থাকে, ইন্টেনশনটা থাকতে হবে, ইন্টেনশন না থাকলে হবে না। তো ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। দৈনিক মানবজমিনের একটা প্রতিবেদন বেশ বড় করে তারা লিখেছেন, এবং এখনকার যে বৈদিতা এটাকে এক ধরনের সংকট হিসেবে দেখানোর তারা চেষ্টা করছেন। আসলে কি আপনি মনে করেন যে লন্ডন বৈঠকের পরে যে এক ধরনের স্থিতিশীলতা এসেছিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, সেটা থেকে আবার আমরা খানিকটা সরে গেছি? আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের প্রশ্নে এক ধরনের সিদ্ধান্ত যেটা লন্ডন বৈঠকের মধ্য দিয়ে হয়েছে, সেখানেই বোধহয় সরকার এবং আছে। তো এখন বিষয়টা যেটা দাঁড়ায় যে ঘরের মধ্যে তো ঘর থাকে, সরকারের মধ্যেও সরকার থাকে। তো সরকারের কোনো অংশর ভিতর এই ধরনের প্রবণতা থাকতে পারে যে ক্ষমতাকে প্রলম্বিত করা, কিংবা রাজনৈতিক অঙ্গনেও যারা আছে কোনো দল যে তারা মনে করতে পারে যে এখন পর্যন্ত তারা দলটাকে গুছাতে পারেনি,
অতএব গোছানোর জন্য একটু সময় দরকার। তাদের পক্ষ থেকেও নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ এবং কৌশল গ্রহণ করতে পারে, এই ধরনের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। কিন্তু সে ধরনের কোনো আলামত আপনি দেখেন? আপনি বলছেন যে সরকারের কোনো একটা অংশের মধ্যে সেই প্রবণতা সেইটা থাকতে পারে। আলামতটা দেখি মানে যখন কিছু কিছু নন ইস্যু কিংবা সেটেলড ইস্যুকে যখন সামনে নিয়ে আসা হয়, যেমন ধরুন যে এখানে কোন নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন না সংসদ নির্বাচন, এটা তো সেটেলড, অনেকটা তো আলাপ আলোচনার মধ্য দিয়ে যখন এগিয়েছে তখন বলা হয়। কিংবা এখানে নির্বাচনটা কি পার্লামেন্ট ইলেকশন না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, তো এই সব ইস্যুকে সামনে নিয়ে আসা হচ্ছে, কখনো কখনো মাঠে থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, এই ধরনের একটা সংশয় তৈরি হয়। এই সংশয়টা আমার মনে হয় দূর হওয়া উচিত, যে কারণে এই প্রশ্ন হয়। এবং সরকারের পক্ষ থেকেও কখনো কখনো কোনো কণ্ঠ, রাজপথে যে কণ্ঠগুলো আছে সরকারের কোনো উপদেষ্টার কণ্ঠের সঙ্গে মিলে যায় কখনো কখনো, তো তখনই মানুষের ভিতর জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়। এটাও হতে পারে এই যে যারা সরকারে আছেন তাদের অনেকেই দেশ পরিচালনা কিংবা তো কথা বলার ক্ষেত্রে যে সতর্কতা দরকার সে ব্যাপারে যথেষ্ট সচেতন না, যে কারণে এটা হতে পারে। আর তারা যে সবসময় ইন্টেনশনালি করে এটা মনে হয় না, কিন্তু জনমনে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে সরকারের ভিতর বোধহয় সরকারের সঙ্গে এই রাজপথের এই বক্তব্যের একটা যোগাযোগ রয়ে গেছে। তো এর বাইরে আরেকটা কারণ আছে, যে যেমন ধরুন একটা দলের তো দুইজন সদস্য, তারা ডাইরেক্টলি ওই দলের মেম্বার কিনা জানি না, কিন্তু জনগণের কাছে মনে হচ্ছে যে দুইজন সদস্য যারা এনসিপির সঙ্গে যুক্ত তারা ক্ষমতায় আছে, এটা জনগণের ভেতর মনে হতে পারে। এও হতে পারে যে তারা এনসিপির সদস্য না, কিংবা হতেও পারে। স্পষ্ট করে বলেছেন যে এনসিপির সাথে না, কিন্তু জনগণের ভিতর তো একটা হলো বলা, আর একটা হলো জনগণের ভিতর এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে তারা এনসিপির লোক। তো এই সব কারণে এক ধরনের বিষয়টা হতে পারে। তবে ব্যাপক জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সরকার লন্ডন বৈঠকের মধ্য দিয়ে যে জায়গায় এসছে, সেখান থেকে আমার মনে হয় সরে আসাটা সহজ ব্যাপার না। এখানে নির্বাচন, আর একটা হচ্ছে যে বিভিন্ন অংশীজন আছে, তো তাদের ভিতরও যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, তো সেখান থেকে নির্বাচনের প্রশ্নে সরে যাবে না, বরং নির্বাচনটা কেমন হবে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে জামাতের আমির একটা পর্যায়ে বলেছিলেন যে কিছু কিছু শর্ত পূরণ না হলে আসলে নির্বাচনে যাওয়ার মতন পরিবেশ তৈরি হবে কিনা। সেক্ষেত্রে এইগুলোর কারণে তাদের তরফ থেকে নির্বাচনের ব্যাপারে সন্দেহ বা অনীহা কি আপনার মনে হয় না এটা শুধুমাত্র কিছু শর্ত পূরণের দাবি? জামাতের বিষয়টা একটু দোদুল্যমান। কখনো কখনো জামাত এর সঙ্গে বিএনপির সুর মিলে যায়, কখনো কখনো এনসিপি কিংবা অন্যদের সুর মিলে যায়। জামাত আমার মনে হয় যে সবসময় একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে, সেটা তাদের অবস্থানগত কারণে হতে পারে। কেন সেটা একটা অবস্থানগত কারণে হতে পারে। একটা হতে পারে যে তারা নির্বাচন প্রলম্বিত করতে চায় নিজেদেরকে গোছানোর জন্য, তো এইটা একটা হতে পারে, যে কারণে তারা যারা নির্বাচন দেরি হলে বিলম্বিত হলে তাদের লাভ হবে বলে তারা মনে করে। অপরদিকে তারা বিএনপির সঙ্গে কিংবা বৃহত্তর দলের সঙ্গে কোনো সংঘর্ষ যেতে চাচ্ছে না, এই ধরনের একটা অবস্থানে তারা রয়েছে বলে আমার মনে হয়। তো এই জন্য জামাতকে নিয়ে খুব কঠিন, মানে জামাতকে নিয়ে কমেন্ট করা খুবই কঠিন ব্যাপার, কেননা জামাত সবসময় আমার কাছে মনে হয়েছে একটা দোদুল্যমান চরিত্রের রয়ে গেছে। এইটাই হতে পারে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার অবস্থানগত কারণে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিরোধিতার কারণে স্বাধীনতোত্তর বাংলাদেশের পলিটিক্সে সে নিজের পায়ে কিংবা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। যদিও শক্তিশালী এবং ডিসিপ্লিন অর্গানাইজেশন এবং অনেক দলের চেয়ে তারা ডিসিপ্লিন, এতে আমার কোনো সন্দেহ নেই আমি মনে করি, কিন্তু রাজনীতিকভাবে তাদের ভিতর এক ধরনের দোদুল্যমানতা সবসময় কাজ করে। কখনো কখনো তারা খিলাফত ইত্যাদি জায়গায় চলে যায়, যে একটা খিলাফত কায়েম করা ইত্যাদি মনে হয় যে তখন হেফাজত কিংবা অন্যদের পলিটিক্সের সঙ্গে জামাতের পলিটিক্স একাকার হয়ে যায়। আবার কখনো কখনো তারা ডেমোক্রেটিক পলিটিক্সের জায়গায় কথা বলে। তো এই জন্য জামাতকে আমি বুঝতে পারি না, কিংবা আমার মনে হয় এটা জামাতের একটা রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু দোদুল্যমান যে এ ব্যাপারে আমি কোনো সংশয় নেই। জি, ধন্যবাদ। ডক্টর গালিব যদি কিছু যোগ করার থাকে। না, আমার বোধ হয় যে আমার অবজারভেশন ডিফারেন্ট। আমার কাছে মনে হয় তো জামাত খুব ক্লিয়ারলি তার পলিটিক্যাল ট্র্যাজেক্টরিতে আছে। সে পলিটিক্যাল ট্র্যাজেক্টরিটা হলো তারা প্রথমে সংস্কার প্রস্তাবকে সাপোর্ট করছে ডক্টর ইউনূস গভর্নমেন্ট যখন আসছে, তারপর তারা একটা
মেজর সংস্কারের পরে ইলেকশনে যাওয়ার কথা বলছে। তারা বিভিন্ন সিটে কারা ইলেকশন করবে তাদেরকে দল থেকে অলরেডি নমিনেশন দিয়ে দিছে, তারা মাঠে আছে এবং খুব সম্ভবত চরমোনাইয়ের সাথে তাদের একটা জোটের ব্যাপারেও তারা আলাপ আলোচনা করেছে। তো আপনি জামাতের আমিরের যে বক্তব্য কোট করলেন, আমার কাছে মনে হয় এটা হলো মাঠ পর্যায়ে যাতে প্রশাসন কোনো একটা দলের প্রতি হেলে না যায়, একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি হয় আর কি, এই প্রেশার তৈরি করার জন্য, এটা রেটরিক বা এই প্রেশার তৈরি করার জন্য উনি বলেছেন। আমি নির্বাচনের ব্যাপারে কোনো শঙ্কা দেখি না। আপা যেটা বলতেছিলেন এখানে আমি একটু কমেন্ট করি। আমি ওনার সাথে এই 3টা পয়েন্টে অ্যাগ্রি করি যে বিএনপি যে 31 দফা কর্মসূচি দিচ্ছে এটার জন্য বিএনপি একটা বিশাল ধন্যবাদ পায়, বিশেষ করে 2টা কারণে। একটা হচ্ছে 31 দফার মধ্যে তারা অনেকগুলো ভালো ভালো কথা বলছেন, একটা ডিফারেন্ট চিন্তা করছেন, সংস্কারের চিন্তা করছেন, এবং এই কাজটা ওনারা করছেন কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন কিন্তু আওয়ামী লীগের ফল হয় নাই, আমরা এই সংস্কার নতুন জায়গায় আসি নাই। তো এই যে একটা অ্যাডভান্স চিন্তা তারা করতে পারছে, এটা 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 মানে হিউজলি কংগ্রাচুলেশন জানানোর মতো একটা কাজ। সেকেন্ড হলো উনি বলছেন যে অনেকগুলো জায়গায় কাউন্সিল হইতেছে এবং দলের নেতৃত্ব নির্বাচন হইতেছে। আমি জানি না এটার ভলিউম এবং স্কেল কতখানি, কিন্তু এটা যদি হয় এটা খুবই অ্যাপ্রিসিয়েবল কাজ। আমরা এর আগেও এটা আলোচনা করছি যে দলের মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া না হয় তাহলে এই কন্ট্রোল পয়েন্টটা সেট হবে না। এবং থার্ড উনি যেটা বলছেন যে তারেক রহমান তার বক্তব্যের ব্যাপারে খুব কেয়ারফুল, উনি খুব কোনো কিছু ইনসাইট করবে নেগেটিভ জিনিস, এরকম জিনিস ওনার বক্তব্যে আনতেছেন না, এটাকেও আমি অ্যাগ্রি করি। কিন্তু এখানে যেটা প্রবলেম সেটা হলো যে বিএনপির এই পজিটিভ দিকগুলো কয়েকটা কারণে ব্লার হয়ে যাইতেছে। তার মধ্যে একটা কারণ হলো যে আপনি দেখবেন যে ওনাদের নেতারা যখন রাজনৈতিক সিচুয়েশনকে ব্যাখ্যা করেন তখন এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেন। যেমন নির্বাচন হবে না, যদি ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে বলছেন যে জুনের পরে উনি একদিনও থাকবেন না, এবং নির্বাচনে একটা ডেডলাইন বলছেন যে ওকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো একটা সময় হবে, কিন্তু প্রায়ই আপনি দেখবেন যে ওনারা নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ভোগেন, একটা ষড়যন্ত্রতন্ত্র। এই যে মিটফোর্ডের যে ঘটনাটা হলো সেটাও আপনি প্রথম দিনে বিএনপির যে পজিশন সেখানে কিছুটা অ্যাকনলেজমেন্ট আছে, কিন্তু আপনি আজকের পজিশন যদি দেখেন তাহলে দেখবেন একটা ডিনায়ালের মধ্যে দিয়ে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটাকে ব্যাখ্যা করতেছেন। এটা হচ্ছে একটা কারণ যে কারণে তার এই পজিটিভ পজিশনটা ব্লার হয়। সেকেন্ড হলো যে সংস্কার এবং রিফর্ম নিয়ে আমরা যে আলোচনা করতেছি এই আলোচনার মধ্যে প্রায় আপনি দেখবেন, আপা এটা করে নাই, আমি ওনাকে কংগ্রাচুলেট করি এবং থ্যাঙ্কস জানাই, যে প্রায় আপনি দেখবেন যে তাদের আলোচনাটা কনক্লুশন হয় যে একটা নির্বাচন দিয়ে দেন, নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে মানে আমি রিফর্মকে কত মিনিমাইজ করে কত কুইকলি নির্বাচনে যাইতে পারি, এরকম একটা অ্যাটিটিউড আমি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে দেখছি। আপনার কথা আমি এটা পাই নাই, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি বিএনপির এটা থেকে বের হয়ে আসা, যে বিএনপির একটা গার্ডিয়ান সুলভ জায়গা থাকা দরকার। আর আরেকটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এই যে ওনারা মিনিমাম সংস্কার চান, এটার একটা আউটপুট বা একটা এক্সাম্পল আপনি দেখবেন যে প্রাইম মিনিস্টার 2 সেশনের বেশি থাকতে পারবেন না, এইটা মানার জন্য বিএনপির ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়েছে কয়েকবার। এটা তো খুব সিম্পল জিনিস। আপনি মানে আমরা যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জুলাই পরবর্তী জায়গায় আসছি, আপনাদের টেবিলে বসে মেনে ফেলা দরকার। তো এইটা মানতে তার অনেকবার আসা যাওয়া করা লাগে। হ্যাঁ, আমি একটু বলি, এই দেখেন 2009 সালে হাসিনা আসার পর থেকে গত বছর পর্যন্ত বিএনপি কিন্তু বিএনপির জায়গা থেকে সরে নাই। আমরা সবসময় ভোটাধিকার চেয়ে আসছি, আমরা সবসময় গণতান্ত্রিক ধারা ফেরত চাইছি, কারণ দ্যাট ইজ দ্য মেইন রুট কজ অফ এই যে গত 16 বছরের যা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা কখনোই সরে আসি নাই। আপনি দেখেন জামাত এবং অন্য দলগুলো যখন বক্তৃতা দেয়, যখন ভাষণ দেয়, তারা সংবিধানের ওই অংশগুলাই ধরে নিয়ে আসে যেগুলা মানে আমাদের মধ্যে মতনৈক্য আছে দলগুলোর মধ্যে, এবং যেগুলা নিয়ে বসে থাকলে নির্বাচন ডিলে করা যাবে। আপনার অন্য রাজনৈতিক দলগুলার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এই যে ইদানিংকাল এখন যে কারেন্টলি ট্যারিফ নিয়ে যে একটা বিশাল চলতেছে ঝামেলা বাংলাদেশে, যেটা বাংলাদেশের ইকোনমির উপরে একটা বিশাল এফেক্ট পড়বে, হ্যাঁ, সকল ক্ষেত্রে। এগুলা নিয়ে এই দলগুলার কি চিন্তাধারা কি আমরা তো জানি না, ওদের ভিশন কি। ওরা যদি ধরেন রাষ্ট্রের দায়িত্বে আসে ভবিষ্যতে, তো ওরা শিক্ষা নিয়ে কি করবে, স্বাস্থ্য নিয়ে কি করবে, অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে ঠিক করবে, ওরা রাস্তাঘাট কিভাবে ঠিক করবে, ওরা কারাপশন কিভাবে কমাবে, এটার কোনো ওরা কি এগুলো নিয়ে কথা বলে? আপনারা কি কেউ শুনছেন? আমি শুনি নাই। ওদের কথা হলো যে ওই যে বিএনপির ভালো দিকগুলো ব্লার করার জন্য যা যা বলার দরকার করার দরকার এগুলো তারা করতেছে, কিন্তু
পজিটিভ রাজনীতিতে ফেরত আসতে হবে তো ভাই। আপনি বলেন যে ভাই আমি যদি সরকার জনগণ আমারে ভোট দেয়, আমি ভোটে গিয়ে এই শিক্ষার এইটা করবো, স্বাস্থ্য এটা করবো, আমি এইভাবে সংস্কারগুলো করব। হ্যাঁ, সেগুলো আপনারা বলেন, সেগুলো তো বলছে না, বলছে যে বিএনপি কি খারাপ করতেছে, বিএনপি কত খারাপ, এখন বিএনপির নেতা খারাপ, বিএনপির নেত্রী খারাপ, এই জন্য অকথ্য ভাষায় গালাগালি করছে। কিন্তু কোনো পজিটিভ পলিটিক্স কিন্তু আমরা কিন্তু 5ই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আমরা চাচ্ছিলাম একটা পজিটিভ পলিটিক্স। আমরা হ্যাঁ একে অন্যের সমালোচনা করব, একে অন্যের পলিসি সমালোচনা করব, বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব। আমরা চাই যে আমরা সমালোচনা থেকে আমরা ভালো কিছু বের করে নিয়ে আসি, আমরা আত্মশুদ্ধির জায়গায় আসি। সেই জায়গাটা যদি যেতে হয়, দেখেন সেই জায়গাটা যেতে হয়, তাহলে কিন্তু এই দলগুলার ওই জায়গা থেকে এখন যাদের, আমি যদি আরো ডিটেইল বলতে চাই, দেখেন সময় আসলে জামাতের আপনি যাদের মানে ভোট গুছাইতে হবে, যাদের দল গুছাইতে হবে, তারা নির্বাচন প্রলম্বিত করবে। বিএনপি কিন্তু একবারও বলেন, উনি বললেন না যে আমি বলি না, বিএনপি একবারও বলেন না যে সংস্কার আমরা চাই না। বিএনপি 19 দফা থেকে এখন পর্যন্ত বিএনপি সংস্কার নিয়েই আছে। বিএনপি হাত দিয়ে সব সংস্কার হইতেছে বাংলাদেশে, বা ইতিহাস যদি ঘাটেন, তাহলে বিএনপি সংস্কার চায় না কি? সংস্কার তো ডেফিনেটলি আমরা চাই, কিন্তু সংস্কারের নামে আপনি গণতন্ত্র ব্যাহত করবেন, সেটাও কিন্তু আবার অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।